পৃথিবীর সব দেশের ক্রীড়া ভক্তদের মধ্যে কিছু নস্টালজিক দাবি থাকে। আপনি ইন্ডিয়াতে গিয়ে যদি জিজ্ঞেস করেন তাহলে ক্রীড়া ভক্তরা নিশ্চয়ই চাইবেন যে সচিন টেন্ডুলকার আবার ব্যাট করতে নামেন জাতীয় দলের হয়ে। এই দৃশ্য কে না দেখতে চায়। পাকিস্তানে নিশ্চয়ই লোকেরা আরেকবার ওয়াসিম আকরাম রে ওই পাকিস্তানের জার্সি গায়ে বল করতে দেখতে চান। ফুটবলে নিশ্চয়ই লোকেরা আবার ম্যারাডোনাকে সেই স্বর্গ থেকে নেমে এসে একটু ড্রিবল করতে দেখতে চান। এই নস্টালজিক দাবিগুলো থাকবে। আমি মাস ৬ আগে বা বছরখানেক আগে পর্যন্ত ভাবতাম আমাদের সাব্বির হোসেন রহমানকে জাতীয় দলে ফেরানোর যে দাবিটা, ইনক্লুডিং মি, আমার মধ্যেও এই দাবিটা আছে। এই দাবিটা বোধহয় পুরোপুরি নস্টালজিয়ার দাবি। এই দাবিটায় রিয়েলিটি নাই। কিন্তু সাব্বির এই ৩৪ বছর বয়সে কাগজে কলমেই ৩৪ হয়ে গেছে তার। এই ৩৪ বছর বয়সে একের পর এক প্রমাণ করতেছে সম্ভবত দাবিটা শুধু নস্টালজিয়া না, এটা মনে হয় খানিকটা সায়েন্টিফিকও। সম্ভবত যুক্তিও বলে যে সাব্বির আরেকটা সুযোগ পায়, সাব্বির আরেকটা সুযোগ ডিজার্ভ করে। সাব্বির যত না ডিজার্ভ করে বাংলাদেশ জাতীয় দলের সাব্বিরের পজিশনে লিমিটেড ওভার ক্রিকেটে খুবই দরকার, খুবই দরকার। অন্তত সেই যে তুখোড় ফর্মে গত ২ বছর আছে, সাব্বিরের তুখোড় ফর্ম সাব্বিরই ওই। এটা রোজ দিন হবে না, ২-৩ দিন বাদে বাদে যেদিন হবে সেদিন প্রতিপক্ষ শেষ। সেই জিনিসটা আজকে আবার হচ্ছে। আজকে ডিপিএল এর শুরুর দিনে সাব্বির দেখা দিচ্ছে যে কেন সে সাব্বির। এই জায়গাটায় আমি একটু আলোচনা করতে চাই যে সাব্বিরকে আসলে ন্যাশনাল টিমে ফেরানোটা কতটা যৌক্তিক দাবি এখন, এবং সেটা আসলেই সম্ভব কিনা এই আলোচনাটা করতে চাই। সঙ্গে অবশ্যই আজকের ইনিংসটা নিয়ে দুটো কথা বলবো। আজকের ২৯ বলে ৫৫ বলে যে ইনিংস, বিশেষ করে ৫টা ছক্কা, এই ৫টা ছক্কাই আসলে কিভাবে নতুন সাব্বিরের ঘোষণাটা দেয় সেটা একটু বলবো। দেখেন লাস্ট টি-20 ম্যাচের পরে লিটন যথারীতি আমাদের টোটকাটা ক্যাপ্টেন দাদা একটা কথা বলছেন যে আমাদের ৭-৮-এ যারা ব্যাট করে শর্টার ফরম্যাটে, পৃথিবীর সব জায়গায় এখানে অলরাউন্ডাররা ব্যাট করে, এই জায়গা থেকে আমাদের রান দরকার। এই জিনিসটাতে অনেকে মন খারাপ করছেন যে রিশাদকে আক্রমণ করা হলো কিনা, নাসুমকে আক্রমণ করা হলো কিনা, বা শেখ মেহেদীকে আক্রমণ করা হলো কিনা। না, এটা খুব একটা নিরপেক্ষ অবজারভেশন। রিশাদের ব্যাটে তো আসলে এরকম রান আছে, কিন্তু হচ্ছে না যে কোনোভাবেই হোক। কিন্তু আমাদের ৭-৮টা সেই সাব্বিরের পর থেকে আজও পর্যন্ত ওখানে ক্লিক করে না। এখন আপনারা ভাবতে পারেন যে সাব্বির নিয়ে কথা হচ্ছে, ৭-এ কথা বলতেছেন, তাহলে সাব্বিরের বোলিং কই? সাব্বির তো কোয়ালিটি স্পিনার, সে দুর্দান্ত লেগ স্পিনার, প্রয়োজনে ভালো অফ স্পিনও করে দিতে পারে আপনাকে। বরং ৭-এ এরকম একটা খেলোয়াড়ই বাংলাদেশের বাস্তবতায় বেশি জরুরি। আমরা যেহেতু একটা ব্যাটসম্যান বেশি নিয়ে খেলতে পছন্দ করি, আমরা ৭-এ সাব্বিরের মতো খেলোয়াড় যে মূলত সার্ভিসটা ব্যাটে দেবে, প্রয়োজন হলে বলে দেবে, এরকম হলে আমাদের জন্য সুবিধা হয়। এবং সাব্বির যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করলো, সাব্বির তো না আমাদের রোমান পিচ্চিটা, মানে সাব্বিরকে একটু বেশি বয়স্ক মনে হওয়ার একটা বড় কারণ কি জানেন? সাব্বির যখন ছোট্টটা তখনই সাব্বির উইনার, তখনই সাব্বির চ্যাম্পিয়ন হিসেবে নিজের নাম করে ফেলছে। আমার মনে আছে সাব্বিরকে তো ডোমেস্টিক সার্কিটে টুকটাক দেখছি, এজ লেভেলেও দেখছি। প্রথম সাব্বিরকে নিয়ে বড় হেডিং করতে হলো বাংলাদেশ যেবার সাব গোল্ড জিতলো, সেবার সাব্বিরের কৃতিত্বেই জিতে আসলো। কি ঝোড়ো ইনিংস খেলে বাংলাদেশকে গোল্ড জিতায় নিয়ে আসলো। সাব তো না, এসএ গেমসের গোল্ড জিতলো বাংলাদেশ। এই একটা দারুণ কৃতিত্ব ছিল ওর। তখনই লোকেরা বলতেছিল, আমরাও বলতেছিলাম যে রোমান আসতেছে। আসার পরে তো প্রুভও করলো। ধরেন সাকিবের সঙ্গে মিলে সেই জুটি করা থেকে শুরু করে সাব্বির যে ফরম্যাটে খেলছে, টি-20, ওয়ানডে, ইভেন টেস্ট, মানে সাব্বিরের যে পটেনশিয়াল সেটা যদি ইউজ করা যেত এবং সাব্বির নিজে যদি সেটাকে এই বেহুদা খরচ না করতো, তাহলে তো সাব্বির আমাদের ৩ ফরম্যাটে একটা বিরাট পারফর্মার হতো। আপনি চিন্তা করে দেখেন ইংল্যান্ডের বিপক্ষে ওই যে সিরিজে মিরাজ একগাদা উইকেট নিয়ে অভিষেক হলো, ওই সিরিজে প্রথম টেস্টে চিটাং সাব্বির একা জিতায় দিতে ধরছিল এক প্রান্তে একা। ও তো লঙ্গার ভার্সনে দুর্দান্ত ব্যাটসম্যান। ওই ৭ নম্বরে ওরকম ব্যাটসম্যান আমরা পাইনি এখনো পর্যন্ত, আর আর পাইনি। ওরকম লং হ্যান্ডেল ব্যাট করতে পারা, প্রয়োজনে দীর্ঘক্ষণ উইকেটে পড়ে থাকা, একা ফাইট করতে পারা, মানে ৭ নম্বরে খেলতে গেলে আপনার যে বৈচিত্র্যময় খেলোয়াড় হতে হয়, এর পুরোটা ওর মধ্যে ছিল। কিন্তু ওই যে আসলে জীবনটাকে অপচয় করলো তো, আজকে এর সঙ্গে মারামারি, কালকে এই জায়গায় আইন ভঙ্গ, অমুক তমুক। আমি সবসময় বলি যে ওর ঘাড়ে হাত দেওয়ার একটা লোক রইলো না।
এমন একটা দুর্ভাগ্য ওর, যে সময়টায় ও পথ হারানো শুরু করলো, সেই সময়টা বাংলাদেশের ক্রিকেটে খুব অভিভাবকহীন হয়ে গেল। ওই সময়টায় কেউ একজন, আমার নিজের, দেখেন আমি নিজেকে নিয়ে কখনো গর্ব করি না, আমার নিজেরই মনে হয় যে আমি যদি রুম্মানের পাশে পাশে থাকতাম, ওর সঙ্গে আমার অত ঘনিষ্ঠতা না, আমার যদি দায়িত্ব হতো যে রুম্মানের শুধু কাঁধে হাত রাখা, রুম্মান হয়তো এত নিজেরা অপচয় করতো না। কারণ এই যে ওর যে প্রাণ শক্তি, এই প্রাণ শক্তি খরচ করবে কোথায়? ওর মাঠে খরচ করতে হবে, ও মাঠে নানা রকম কসরত করে করবে, ও ফুটবলেও চ্যাম্পিয়ন, মানে যখন ওয়ার্ম আপে ফুটবল হচ্ছে অমুক তমুক, এই প্রাণ শক্তিকে সঠিক জায়গায় খরচ করতে দেওয়া উম, যে জরুরতটা, এটা ওকে বোঝানো দরকার ছিল, যে রাস্তাঘাটে মারামারি করে বেড়ানো, এর ওর সঙ্গে গ্যাঞ্জাম করা, এইটা তোমার প্রাণ শক্তি খরচের জায়গা না। এটা করতে গিয়ে ছেলেটা লাইন হারায় ফেললো। আমাদের ম্যানেজমেন্ট কখনোই চেষ্টা করলো না যে ঘাড়ে হাত দিয়ে ছেলেটাকে শান্ত করে জায়গায় ফিরায় আনে। এরকম অ্যাসেট তো রোজ রোজ আসে না। সাব্বির আউট অফ সিন হয়ে গেল। এই যে সাব্বির আউট অফ সিন হয়ে গেল, এতে সাব্বিরের চেয়ে কিন্তু বাংলাদেশের ক্ষতিটা বেশি হয়েছে। বাংলাদেশ আজও পর্যন্ত 7 নম্বরে একটা ব্যাটসম্যান পায় নাই। আমি সবসময় বলি যে বাংলাদেশ বহু আগে গ্লেন ম্যাক্সওয়েল পেয়ে যেত, যদি সাব্বির কন্টিনিউ করতো। করানো যায় নাই। এখন যা গেছে সে পর্বত গেছেই, কিন্তু সাব্বিরের যে প্রত্যাবর্তনটা এই 2024-25 থেকে হয়েছে, 2024-25 পর্যন্ত সাব্বির আসলে সেট আউট ছিল। 24-25 থেকে আপনি যদি দেখেন সাব্বির সাব্বিরীয় ভাবেই ফর্মে আছে। এখন অনেকে বলতে পারেন, কই প্রতি ম্যাচে তো রান করতেছে না, প্রতিটা টুর্নামেন্টে তো রান করতেছে না। না, এটা সাব্বিরের স্টাইল না। সাব্বিরের স্টাইলই হচ্ছে, রোমানের স্টাইলই হচ্ছে যে রোমান 3-4 ম্যাচ বাদে বাদে বিস্ফোরণটা করবে, বাকি ম্যাচগুলোতে সে অর্ডিনারি ক্রিকেট খেলবে। ওই যে ম্যাচটা বিস্ফোরণ করবে ওই ম্যাচটা আপনি উইনার। এই জাতীয় খেলোয়াড়ের সিস্টেমই তাই। এবং ওর আর দেখেন কি নাটকীয় প্রত্যাবর্তন হলো, ও ঢাকাতে, ঢাকা গ্লাডিয়েটর্স বা ক্যাপিটাল আমার মনে নেই, শাকিব খান যখন প্রথম দল কিনলেন, যেবার গতবারের আগের বার, ওবার শাকিব খানের জোরাজুরিতে ওকে দলে নেওয়া হলো, এবং প্রথম দিনই কি শৃঙ্খলা ভঙ্গ করলো, ট্রেনিংয়ে দেরি করে আসলো। চাচা মানে খালেদ মাহমুদ সুজন কোচ ছিলেন, ওরে প্রথম 2 ম্যাচে দলে নিলেন না, ওইটা শাস্তি হিসাবে। পরে যতদূর শুনছি, খোদ শাকিব খানের অনুরোধে তাকে মাঠে নামানো হলো। মাঠে নামানো মাত্র এরকম 30 বল টলে একটা 70+, 78 এরকম একটা ঝোড়ো ইনিংস খেললো। মানে মানুষ হাঁ হয়ে দেখলো যে কোন এই ইনিংস খেলা যায়, এই সেই ভিন্টেজ সাব্বির। সেই থেকে কিন্তু সাব্বির যেখানে খেলতেছে রেগুলার রান পাচ্ছে। ওর ওই যে বললাম সাব্বিরীয় রোম্মানীয় স্টাইলেই পাচ্ছে। 2 ম্যাচ রান পায়, 3 ম্যাচ পায় না, কিন্তু কখনোই গ্যাপটা 3-4 ম্যাচের বেশি হয় না, বা 3-4 ম্যাচও হয় না। এরপরে এনসিএল টি-20 বলেন, পরের বার ডিপিএল বলেন, এরপরে গত বিপিএলে তুলনামূলক খারাপ করছে, তাও কয়েকটা দুর্দান্ত ইনিংস। লাস্ট এনসিএল টি-20তে ভালো করছে। সর্বশেষ এই যে আমাদের এবার হলো বিসিএল এর একদিনের যে টুর্নামেন্ট হলো, এখানে বোধহয় 2 ম্যাচ আগেই ওই 7 নম্বরে নেমে ওরকম একটা ঝোড়ো ইনিংস খেললো। আবার এই কয়েকদিন পরেই ঢাকা লিগ শুরু হলো। অনেকদিন নানা রকম ঝোলাঝুলির পরে ঢাকা লিগ শুরু হলো। এখানে এসে আবার ওই যে 29 বলে 55। এই দুটো ইনিংস সাব্বিরকে ডিফাইন করে। এই যে লাস্ট বিসিএল এ যে ইনিংসটা খেললো এবং আজকে যে ইনিংসটা খেললো। লাস্ট বিসিএল এ যে ইনিংসটা খেলছিল ওখানে টপ অর্ডারেই 200+ রান চলে আসছিল। ও যখন উইকেটে গেছে তখন আসলে দরকার ছিল শুধু রানটাকে পাহাড়ে তোলা। ও ওখানে নেমে দানবীয় এক ইনিংস খেলে সম্ভবত 80 রানের কাছাকাছি খেলে দলের স্কোর 380 পার করে ফেলল। এটা হচ্ছে সাব্বিরের একটা ভূমিকা। আবার আজকের দিকে যদি দেখেন, আজকে কার্টেল ওভার ম্যাচ ছিল, 30 ওভারের ম্যাচ ছিল, আবার উনি ধসে পড়ছে। সেখানে সে 7 নম্বরে গিয়ে 29 বলে 55 5টা ছক্কা মেরে সে দলকে জয়ের রানটা এনে দিল। দুটো কাজই সাব্বির সিদ্ধহস্ত। এবং সাব্বিরের ব্যাটিংটা যদি দেখেন, আজকের 5টা ছক্কা মারছে, একটা একদম কাভারের উপর দিয়ে, একটা লং অফের উপর দিয়ে, বাকিগুলো সব লেগ সাইডে। আপনি অফ সাইডে এবং লং অফের ওপর দিয়ে যে দুটো শটটা, কাভার এবং লং অফের উপর দিয়ে, এই দুটো দেখবেন। এই দুটো দেখবেন, বুঝবেন যে এই সময় যারা ব্যাটসম্যান, তাদের সঙ্গে সাব্বির রহমান রোমানের পার্থক্যটা কোথায়। এখন তো আসলে আমার একটু চোখে বিরক্তি ধরে গেছে, কাউরে খুব একটা দেখি না খুব কনফিডেন্টলি অফ স্টাম্পের বাইরের বল, চ্যানেলের বলে ওই ফ্রন্ট ফুটে গিয়ে কাভারের উপর দিয়ে ছক্কা মেরে দিতে। চারই মারার লোক নাই কাভারের উপর দিয়ে, কাভার দিয়ে তো কেউ মারতেই চায় না। কাভার জায়গাটাই যেমন না একটা পাপিষ্ট জায়গা হয়ে গেছে, অফে কেউ খেলবেই না, আর কাভারে তো খেলবেই না। অফে খেললেও বড় জোর স্কোয়ার কাট, বড় জোর স্কোয়ার পয়েন্ট দিয়ে শট করা, কাভার দিয়ে কেউ খেলবে না।
এটা হচ্ছে ব্যাটসম্যানশিপ নষ্ট হয়ে যাওয়ার একটা বড় ব্যাপার। তো সাব্বিরের ব্যাটিংটা দেখলে বুঝবেন যে ও ইনহেরিটেড ব্যাটসম্যান। ওর ব্যাটসম্যানশিপটা যে কতটা টিকে আছে এখনো এই সময়, ওই যে বললাম কাগজে কলমে বয়স ৩৪, বাংলাদেশের হিসাব হয়তো আরো ১-২ বছর বেশি হইতে পারে। এখনো ও যত সুন্দর করে কাভার দিয়ে ছক্কাটা মারতে পারল, এই প্রজন্মের কাউরে আমি ছোট করতেছি না, এরা মারতেই চেষ্টা করে না। আবার লং অফের উপর দিয়ে যে ছক্কাটা মারলো ক্রস ব্যাটে ব্যাকফুটে গিয়ে শর্ট বল একদম লং অফের উপর দিয়ে মেরে দিল, মানে মনে হলো চাবুক দিয়ে বাড়ি মারলো। এই যে জিনিসগুলো আর লেগ সাইডে যেগুলো মারলো এগুলো সাব্বিরের মানে ব্র্যান্ডেড শট। আপনি বলতে পারেন যে লোকাল বোলারদের এগেনস্টে এরকম খেলাটা খুব সহজ, সাব্বিররে আরেকবার চান্স দেওয়া এটার বিচারে খুব কঠিন। এখন ভাই সেক্ষেত্রে তো আমাদের সিদ্ধান্তে পৌঁছাইতে গেলে ওই ডিসিশনটা ক্লোজ করতে হবে, ফাইলটা আমাদের ক্লোজ করতে হবে। ক্লোজ করবো কিভাবে? তাকে এ দলে খেলাতে হবে বা টাইগার্স এইসব যে খেলা হয় এগুলোতে খেলাতে হবে। খেলায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সাব্বিররা ডাকবো কি ডাকবো না। হ্যাঁ, সাব্বিরের একবার কামব্যাক করানো হয়েছিল এর মাঝখানে, সে সময়টাও ছন্দেও ছিল না। ওইটা দিয়ে এখন এত বছর পরে ডিসিশন নেওয়া যায় না। এখন তার যে ছন্দ, এই ছন্দ আমাদের দরকার। দুটো দিকই জরুরি। এক হচ্ছে একটা এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার যখন ছন্দে থাকে, তার পেছনে তো একটা ন্যাশনাল ইনভেস্টমেন্ট ছিল, সেটা রিটার্ন নিতে হয়, কেড়ে নিতে হয়। আমাকে যদি আপনি বলেন যে একটা ১৮ বছরের ছেলে আর একটা ৩৪ বছরের ছেলে, যে ৩৪ বছরের ছেলেটি অলরেডি জাতীয় দলে এর আগে ৭-৮ বছর খেলে ফেলছে। তার পেছনে একটা ন্যাশনাল ইনভেস্টমেন্ট আছে। দুজনের মধ্যে এই মুহূর্তে কারে দলে ডাকবো? দুজন যদি একই রকম ফর্মে থাকে, আমি ৩৪ বছর ছেলেটাকে আগে ডাকতে চাই। কারণ হচ্ছে ওর পেছনে আমার ইনভেস্টমেন্ট আছে। ইনভেস্টমেন্টটা তুলে নিতে হবে। আর ওর এক্সপেরিয়েন্সটার একটা দাম আছে। এক্সপেরিয়েন্স কথা বলে, ওটা তো দোকানে কিনতে পাওয়া যায় না। ওর এক্সপেরিয়েন্সের একটা মূল্য আছে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের জাতীয় দরকার। আমাদের ৭ নম্বরে এখনো পর্যন্ত আমরা রান করতে পারে মানে গ্যারান্টেডলি এরকম লং হ্যান্ডেলে ব্যাট করতে পারে এরকম ব্যাটসম্যান পাচ্ছি না। ফলে ওই জায়গাটা আমাদের তাকে দরকার। এবং যেহেতু সে খুবই হ্যান্ডি বোলার, আমরা তো এখন আর লঙ্গার ভার্সনে সম্ভবত তাকে বিবেচনা করব না, কিন্তু শর্টার ভার্সনে তো তার বোলিংটাও খুব কার্যকর। ২ ওভার লেগ স্পিন, ১ ওভার অফ স্পিন, ৩ ওভার হয়ে গেল। ওয়ান ডেতে সে ৫ ওভার ৭ ওভার বল করে ফেলতে পারে, আপনাকে সারপ্রাইজ উইকেট এনে দিবে ১টা ২টা, বাকিটা ইকোনমি বল করবে। সাব্বির খুবই হ্যান্ডি বোলার। ফলে ৭ নম্বরের জন্য সে রেডি ম্যাটেরিয়াল, সবসময় রেডি ম্যাটেরিয়াল সেই ক্যারিয়ারের শুরু থেকে। ফলে তার ফর্ম আছে, উপযোগিতা আছে, মানে জাতীয় দলের দরকার আছে। এই অবস্থায় সাব্বিরকে শর্টার ফরম্যাটে অ্যাটলিস্ট এ দল বা টাইগার ক্রিকেটে অতি অবশ্যই ট্রাই করা উচিত। এমনও যদি হয় যে তাকে সরাসরি ন্যাশনাল টিমে ডেকে ফেলা হয়েছে, আমি খুব একটা আপত্তি করব না। এখন কথা হচ্ছে সাব্বির নিজেকে সেটার জন্য তৈরি? সাব্বিরের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোকটা যখন সাব্বির রহমান রোমান, তখন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সে কতটা তৈরি। এটা নিয়ে আমি মাস ৬ আগে বোধহয় একটা কনটেন্টে কথা বলছিলাম। ওর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে এই কনটেন্টটা করছিলাম যে ও নিজে কতটা এই ন্যাশনাল টিমে ফেরার জন্য তৈরি। ও যেটা খুঁজছে, ও লাস্ট ৩-৪ বছর ধরে ও ন্যাশনাল টিমে ফেরার জন্যই কাজ করে যাচ্ছে। এবং সেজন্য এই ছেলেটা খুবই আনলাইকলি সাব্বির রহমান রোমান, যেটা ওর ভিতরে এর আগে আমি কখনোই দেখি নাই। সে প্রচণ্ড পরিশ্রম করতেছে। এবং ও আমার একটা কথা বলছিল যে দাদা আমি আসলে ন্যাশনাল টিমে আরেকবার খেলবো বলেই এখনো বেঁচে আছি, এখন খেলতেছি। তা না হলে আমি ক্রিকেটটা খেলতাম না। আমি আরেকবার ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন নিয়েই সব লড়াইটা করে যাচ্ছি। সেই লড়াইটা কিরকম ওই কনটেন্টে আমি বিস্তারিত বলছিলাম যে ধরেন ও তো এখন বেশিরভাগ সময় খেলার মধ্যে থাকে না। ইদানিং তো তবু টিম পাচ্ছে, ডিপিএল এ টিম পাচ্ছে, বিপিএল এ টিম পাচ্ছে, এনসিএল এ টিম পাচ্ছে। মাঝে তো কোথাও টিম পেত না। ফলে ওর খেলা হতো না। ও খেলার অভাবটা মিটানোর জন্য রাজশাহীতে সেন্টার উইকেটে এক ধরনের প্র্যাকটিস করত। এইটা আমি যতবার বলি ততবার আমার মনে হয় যে ভালো লাগে। ও বাজার থেকে অনেকগুলো খুব সস্তা ব্যাট কিনে এনেছিল। এই ব্যাট দিয়ে ও সেন্টার উইকেটে দাঁড়ায় ছক্কা মারার প্র্যাকটিস করত। সস্তা ব্যাটের ভূমিকাটা কি? সস্তা ব্যাট আপনারা যারা ক্রিকেট খেলেন তারা জানেন যে একটু দামি ব্যাটে সুইট পয়েন্টটা অনেক সুন্দর থাকে। ওই হিট জেনারেটটা, পাওয়ার জেনারেটটা অনেক সুন্দর হয়। ফলে মারলে ওই যে বল থ্রোয়ার তার বলে ছক্কা মারা সাব্বিরের জন্য খুব কঠিন কোনো ব্যাপার না। সেন্টার উইকেট থেকে ওই ভালো ব্যাট দিয়ে ছক্কা মারাটা কোনো ঘটনা না। ও এই জন্য নিজের চ্যালেঞ্জ বাড়ানোর জন্য বাজার থেকে খুবই কম দামি ২৫০ টাকা ৩০০ টাকার ব্যাট কিনে এনে ওইটা দিয়ে ছক্কা মারার চেষ্টা করতো। ব্যাটটা ১ দিন ২ দিনের বেশি ইউজও করতে পারতো না। ওই ব্যাটগুলো দিয়ে ক্রিকেট বল খুব বেশিক্ষণ খেলা যায় না। ব্যাট ভেঙে যায়, ফেটে যায়। কিন্তু সে এই খরচটা করতো। সে রেগুলার এখনো করে সম্ভবত। সে রেগুলার ওই ব্যাট দিয়ে ছক্কা মারার চেষ্টা করতো।
ও আমাকে বলতেছিল যে দাদা যেদিন দেখি যে ৩ টে ছক্কা মারতে পারছি ওই ব্যাট দিয়ে থ্রোয়ারের বলে, আমি বুঝি যে এই ৩ টে ছক্কা আমি ইন্টারন্যাশনালও মারতে পারবো। কারণ ওইখানে তো আমার হাতে ভালো ব্যাট থাকবে। হ্যাঁ, নিজেকে রেডি করার জন্য সে এটা কতটা সায়েন্টিফিক আনসায়েন্টিফিক এটা আমার জানার দরকার নাই। সে তর্ক কোচরা করুন। কিন্তু ও যে একটা সিস্টেম আবিষ্কার করে কাজটা করতেছে, এটা তো অসাধারণ ব্যাপার। তারপরে বল, ওই যে থ্রোয়ারের বলে ৪ মারা, ফিল্ডারহীন মাঠে ৪ মারা, এগুলো তো ভ্যালু নাই। ও বলতেছে যে আমি যে নেটে ব্যাট করতেছি দাদা বা সেন্টার উইকেটে দাঁড়ায় পিটাচ্ছি, এটা থেকে আসলেই ৪ হচ্ছে নাকি ফিল্ডারের হাতে চলে যাচ্ছে আমি তো জানি না। আমার টাইমিং কি এত ভালো হচ্ছে যে আসলে বাউন্ডারিতে চলে যাচ্ছে বলটা? আমি বুঝবো কি করে? সেটার জন্য ওই খারাপ ব্যাট একই সঙ্গে সে আবার বহুল ব্যবহৃত মানে দেখা গেছে ওই বলটা দিয়ে লোকালি বাচ্চারা ৫টা ৬টা ম্যাচ খেলে ফেলছে। এরকম সব বল সারা রাত বালতির মধ্যে ভিজায় রাখে। ওই বল আয়না পরদিন ওই ভেজা ভারী বল দিয়ে সে প্র্যাকটিস করে। ওটা দিয়ে যদি দেখে সে টাইমিং সুন্দর হয়েছে, বাউন্ডারি রোপে গিয়ে বল লাগছে, ও ৪ মারতে গিয়ে, তাহলে সে ধরে নেয় যে এটা টাইমিংটা সুইট হয়েছে। এটা ফিল্ডারকে ফাঁকি দিতে পারবে। কোথা থেকে গেল? ওটা আবার হিসাব করে যে এটা কি ইউজুয়াল ফিল্ডিং পজিশন নাকি আনইউজুয়াল পজিশন। বুঝলেন? মানে কতটা মাথা খাটাচ্ছে। একই সঙ্গে এক ধরনের ভারী বল কিনতে পাওয়া যায় ক্রিকেট প্র্যাকটিসের জন্যই, ওটাও ইউজ করে সে। এগুলো আমি ওর প্রশংসা বা ও কি কত কষ্ট করতেছে ওরে নিয়ে নেন এই অর্থে বললাম না। এটা বললাম হচ্ছে যে এগুলো সাব্বিরের সঙ্গে যায় না। সাব্বির রহমান রোমান মানেই আমরা ভাবি একটা হুমসিকাল ছেলে, চিন্তাভাবনা ছাড়া খেলে যাচ্ছে, শুধু বিনোদনের জন্য খেলতেছে, শুধু দাপট দেখাচ্ছে, নট নেসেসারি। সাব্বির যে থিঙ্কিং লেভেলটা বদলাইছে এবং নিজেকে রেডি রাখার জন্য সে নানা রকম কৌশল, ট্রিপস, ট্রিক্সের আশ্রয় নিচ্ছে, এই জিনিসটা হচ্ছে মূল আলোচ্য। আমি এই কথাটা বলতে চাই সাব্বিরের রেডিনেসের দিক থেকে। কারণ ওই যে বললাম যে সাব্বিরের ফর্ম আছে, সাব্বিরের উপযোগিতা আছে, মানে সাব্বিরকে দরকার আছে। এ দুটো আমরা সবাই জানি। সাব্বিরের বয়সও ৩৪, বড় জোর কি হবে ৩৫। মানে এই বয়সে বহু ব্যাটসম্যান জীবনে কামব্যাক করে। তার সামনে সমানে ৬-৭ বছর ন্যাশনাল টিমকে সার্ভিস দেওয়ার সুযোগ আছে। ফলে কোনো কিছুই শেষ হয়ে যায় নাই। সাব্বিরের ক্ষেত্রে মূল কোশ্চেনটা থাকে ওর রেডিনেসটা কি। ও কি জীবনটা অপচয় করতে চায় আবার? নাকি সুযোগ পেলে সেটা কাজে লাগাতে চায়? সেক্ষেত্রে আমি সাক্ষী দিতে পারি যতটুকু ওর সঙ্গে এবং রাজশাহীর লোকজনের সঙ্গে কথা হচ্ছে, তাতে যে সাব্বির তার ক্রিকেটটার আরেকটা পরিণতি দেখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। এবং সেটা যেহেতু ফর্মে অনুদিত হচ্ছে, ফর্মে ট্রান্সলেটেড হচ্ছে, আমাদের দায়িত্ব সাব্বিরকে এই সময়ে আরেকবার কাঁধে হাত রাখা, যেটা তার যৌবনে বা তারুণ্যে আমরা রাখতে পারিনি। এই দায় দেখেন সাব্বিরের যে অপচয়টা হয়েছে, সেই দায় আমি সাব্বিরকে দেই না। এই বয়সে একটা বাচ্চা পথ হারাবেই। ওর পথ হারানো, বিশেষ করে যারা প্রাণশক্তিতে টগবগ করতে থাকা বাচ্চা, তাদের পথ হারানোর সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। তাদের কাঁধে হাত রাখতে হতো, তাদেরকে লাইনে রাখতে হতো। এটা আমাদের ব্যর্থতা। আমাদের বলতে ম্যানেজমেন্টের ব্যর্থতা, ওই সময় তার সিনিয়র যারা ছিল তাদের ব্যর্থতা, সবার ব্যর্থতা। এটা জাতীয় ব্যর্থতা যে ও কেন বেলাইনে যাবে? আপনার বাচ্চাটা যখন বেলাইন হয়ে যায়, বাসার বাচ্চাটা, টিনেজ বাচ্চাটা, তখন কি আপনি বাচ্চাটার দোষ বেশি দেখেন নাকি নিজের দোষ বেশি দেখেন? নিজের দোষ বেশি দেখতে হয়। আমি ঠিকমতো গাইড করতে পারি নাই বলে আমার বাচ্চাটা বেলাইন হয়ে গেছে। যাই হোক, সেই প্রসঙ্গ তো গেছে। এখন বাচ্চাটা আবার ঘরে ফিরে আসছে। ওই যে হিন্দিতে বলে যে সকালে বের হয়ে সন্ধ্যায় ফিরে আসলে সেটাকে চলে যাওয়া বলে না। ও তো ফিরে আসছে। এখন আমাদের দায়িত্ব আরেকবার ওর ঘাড়ে হাত রাখা। দেখা যাক না। আমরা তো পরীক্ষিত অপরীক্ষিত অনেকের উপরে বাজি ধরি। আমাদের পরীক্ষিত ছেলেটা আবার যখন ঘরে ফিরে আসছে, আরেকবার তার কাঁধে হাত রেখে দেখি, আমাদের জাতীয় উপকারও হবে, ওর ঋণটাও শোধ করা হবে। সেটা যদি হয় আমাদের জন্য খুব উপকারী ব্যাপার হবে। আমাদের ক্রিকেটের জন্য খুব উপকারী ব্যাপার হবে। রোম্মানের জন্য শুভকামনা থাকলো। রোম্মান, আমি একটা জিনিস বলি, সুযোগ পান বা না পান, আপনার এই যে ডেডিকেশন আমি গত ৩-৪ বছর ধরে দেখতেছি, এই ডেডিকেশনটার জন্য আপনাকে আমি স্যালুট জানায় রাখবো। এই বয়সে আপনি ফিরতে পারছেন, এটা অনেক বড় ব্যাপার। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।